পৃষ্ঠা 11, বর্ণনামূলক প্রশ্ন নম্বর 9। আন্তর্জাতিক আইনের পথে প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। আন্তর্জাতিক আইনের পথে প্রতিবন্ধকতা। আন্তর্জাতিক আইনকে আইন বলা যায় কি না সে বিষয়ে মতপার্থক্য আছে। আন্তর্জাতিকতাবাদীগণ আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন, কিন্তু আন্তর্জাতিক আইন বলে স্বীকৃত হওয়ার ক্ষেত্রে কতগুলো প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়। এগুলি হল: 1. শক্তিশালী রাষ্ট্র, 2. সার্বভৌম রাষ্ট্র, 3. ঠান্ডা লড়াই, 4. বাণিজ্যিক স্বার্থ, 5. আধিপত্য বিস্তারের চেষ্টা, 6. অবিধিবদ্ধ, 7. বলবৎ করার কর্তৃপক্ষের অনুপস্থিতি এবং 8. বৃহৎ শক্তিসমূহের মতপার্থক্য। এই প্রত্যেকটা সাবহেডিংগুলি আন্তর্জাতিক আইনের পথে প্রতিবন্ধকতা সমূহ বলে মাঝখানে লিখে চারিপাশে বৃত্তের আকারে লেখা আছে। এরপর আলোচনা আরম্ভ হলো। 1. শক্তিশালী রাষ্ট্র। আন্তর্জাতিক আইন বলে পরিগণিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি মানুষকে শক্তিশালী করে তুলেছে। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত রাষ্ট্রগুলি বিভিন্ন প্রকার মারণাস্ত্রে নিজেদের সজ্জিত করে তুলেছে। শক্তিশালী রাষ্ট্রগুলি ক্ষমতার মোহে অন্ধ হয়ে আন্তর্জাতিক আইনকে প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছে। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 2. সার্বভৌম রাষ্ট্র। আন্তর্জাতিক আইন বলে গণ্য হওয়ার ক্ষেত্রে সার্বভৌম রাষ্ট্রের ধারণাও একটি বড় বাধা। রাষ্ট্রগুলি তাদের সার্বভৌম ক্ষমতার দাবি ছাড়তে নারাজ। ফলে বহু ক্ষেত্রেই আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে শক্তিশালী রাষ্ট্রগুলি আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে বলপ্রয়োগ করে থাকে। ফলে আন্তর্জাতিক আইন অসহায় হয়ে পড়ে। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 3. ঠান্ডা লড়াই। আন্তর্জাতিক আইনের পথে ঠান্ডা লড়াইও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শক্তিশালী রাষ্ট্রগুলি সম্মিলিত জাতিপুঞ্জকে ব্যবহার করে আন্তর্জাতিক আইনকে অমান্য করে চলেছে। সম্মিলিত জাতিপুঞ্জও বৃহৎ শক্তিগুলির আন্তর্জাতিক আইন অমান্য করার কাজকে অসহায়ভাবে সমর্থন করতে বাধ্য হচ্ছে। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 4. বাণিজ্যিক স্বার্থ। শক্তিশালী রাষ্ট্রগুলি বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক আইনকে ক্রমান্বয়ে অগ্রাহ্য করতে দ্বিধা করছে না। শক্তিশালী রাষ্ট্রগুলির নিজ নিজ স্বার্থ রক্ষার প্রয়াস আন্তর্জাতিক আইনের পথে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। প্যারা শেষ। 5. প্যারা আরম্ভ। আধিপত্য বিস্তারের চেষ্টা। ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যেকার সম্পর্কও আন্তর্জাতিক আইনের অন্তরায় হয়ে উঠেছে। এই সমস্ত রাষ্ট্রগুলির অসম অর্থনৈতিক বিকাশ একজনকে অপরের প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তারে সবসময় সচেষ্ট থাকে। ফলে নিজ স্বার্থসিদ্ধির জন্য আন্তর্জাতিক আইনের যাবতীয় বাধানিষেধকে উপেক্ষা করতে কিছুমাত্র পিছপা হয় না। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 6. অবিধিবদ্ধ। এখনো আন্তর্জাতিক আইনকেও সুনির্দিষ্টভাবে বিধিবদ্ধ করা সম্ভবপর হয়নি। এছাড়া পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানের জন্য আন্তর্জাতিক আইন প্রণয়নের কোনো কর্তৃপক্ষ গড়ে ওঠেনি। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 7. বলবৎ করা কর্তৃপক্ষের অনুপস্থিতি। আন্তর্জাতিক আইনের পথে অন্যতম প্রতিবন্ধকতা হল আন্তর্জাতিক আইনকে বলবৎ করার মতো উপযুক্ত কর্তৃপক্ষের অভাব। যদিও আন্তর্জাতিক আদালত আছে, তবুও আন্তর্জাতিক আইন অমান্যকারী রাষ্ট্রকে নির্দেশ দেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক আদালতের নেই। প্যারা শেষ। 8.
বৃহৎ শক্তিসমূহের মতপার্থক্য। আন্তর্জাতিক আইনের আইন হিসাবে প্রতিপন্ন হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হল বৃহৎ শক্তিগুলির মতপার্থক্য। বৃহৎ শক্তিগুলির পারস্পরিক অবিশ্বাস ও সহযোগিতার অভাব এক্ষেত্রে প্রকট হয়ে উঠেছে। যতদিন না বৃহৎ শক্তিগুলি আন্তর্জাতিক আইনকে আইন হিসাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে মতৈক্য উপনীত হতে পারছে, ততদিন আন্তর্জাতিক আইনের আইন পদবাচ্য হওয়ার ক্ষেত্রে সমস্যা দূরীভূত হবে না। উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য: মানবজাতির স্বার্থেই আন্তর্জাতিক আইনের প্রতিবন্ধকতাগুলি দূরীভূত হওয়া প্রয়োজন। কেননা বৃহৎ শক্তিগুলির পারস্পরিক সন্দেহ ও প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধের পরিবেশ সৃষ্টি করছে। সার্বভৌম রাষ্ট্রগুলির যদি তাদের একটি স্বার্থ ত্যাগ করে আন্তর্জাতিক আইনকে স্বীকৃতি দেয়, তাহলে ভবিষ্যৎ পৃথিবীতে সুখ ও শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। বক্স শেষ। উত্তর শেষ। পরবর্তী বর্ণনাধর্মী প্রশ্ন: স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। স্বাধীনতার সংজ্ঞা। স্বাধীনতা বা লিবার্টি শব্দটি যা ল্যাটিন শব্দ লিবার থেকে গৃহীত হয়েছে। লিবার শব্দের অর্থ হল স্বাধীনতা। সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো কাজ করার অবাধ অধিকারকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু স্বাধীনতা শব্দটি এই অর্থে ব্যবহৃত হয় না। বস্তুত অবাধ, অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা হল স্বেচ্ছাচারিতার নামান্তর মাত্র। রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা সম্পর্কিত সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। ল্যাস্কি প্রদত্ত সংজ্ঞা: স্বাধীনতা হলো এমন এক পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষের অন্তর্নিহিত ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব। বার্কার প্রদত্ত সংজ্ঞা: রাষ্ট্রীয় স্বাধীনতা বা আইনসঙ্গত স্বাধীনতা হলো সকলের জন্য শর্তসাপেক্ষ স্বাধীনতা। মার্ক্সবাদী প্রদত্ত সংজ্ঞা: মানুষের যোগ্যতা ও সামর্থ্যের সর্বাঙ্গীন বিকাশকে স্বাধীনতা বলে অভিহিত করা যায়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। স্বাধীনতার প্রকৃতি। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় স্বাধীনতার প্রকৃতিকে তিনটি দিক থেকে বিশ্লেষণ করা হয়ে থাকে। সেগুলি হল: 1. নেতিবাচক স্বাধীনতা, 2. ইতিবাচক স্বাধীনতা এবং 3. মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতা। প্যারা শেষ, প্যারা আরম্ভ। পৃষ্ঠা 12। 1. নেতিবাচক স্বাধীনতা। স্বাধীনতার প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা নেতিবাচক ও ইতিবাচক এই দুটি দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। নেতিবাচক স্বাধীনতার প্রবক্তা হলেন জেরেমি বেনথাম, অ্যাডাম স্মিথ, জন স্টুয়ার্ট মিল, হারবার্ট স্পেন্সার, হবস, লক প্রমুখ। এছাড়া রয়েছেন বার্লিন, হায়েক ও নোজিকের মতো একালের নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকেরা। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও উদারনৈতিক রাষ্ট্রদর্শনের প্রবক্তারা ব্যক্তি স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে ন্যূনতম রাখার পক্ষে রায় দেন। তাদের মতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি পেলে ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা যায়। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য কোনো বাইরের নির্দেশ বা হস্তক্ষেপের প্রয়োজন নেই। জন স্টুয়ার্ট মিলের মতে ব্যক্তি তার নিজের ওপরে, তার শরীর ও মনের ওপরে সার্বভৌম। ব্র্যাকেটের মধ্যে উদ্ধৃতি: over himself, over his own body and mind, every individual is sovereign. উদ্ধৃতি শেষ, ব্র্যাকেট ক্লোজড। এইভাবে নেতিবাচক অর্থে স্বাধীনতার প্রকৃতির বিশ্লেষণ করা হয়। 2. ইতিবাচক স্বাধীনতা।
স্বাধীনতার ইতিবাচক প্রকৃতিকে যারা বিশ্লেষণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হেগেল, গ্রিন, হবহাউস, ল্যাস্কি, বার্কার প্রমুখ। ইতিবাচক স্বাধীনতার প্রবক্তারা ব্যক্তি স্বাধীনতার স্বার্থে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁদের মতে ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করে তা একমাত্র রাষ্ট্রের সহায়তার মাধ্যমে সম্ভব। স্বাধীনতা ভোগ করার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার তা একমাত্র রাষ্ট্রই গড়ে তুলতে পারে। হেগেলের মতে রাষ্ট্র ছাড়া স্বাধীনতা কল্পনা করা যায় না। রাষ্ট্রের প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রদর্শন করে ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারে। ফরাসি দার্শনিক রুশোর বক্তব্য হল, সমস্ত মানুষের প্রকৃত ইচ্ছা, রিয়েল উইলকে নিয়ে গঠিত সাধারণ ইচ্ছে, জেনারেল উইলের অনুগামী হলেই ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করার সুযোগ পেতে পারে। এইভাবে রাষ্ট্রীয় সহায়তায় ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করে তাকে ইতিবাচক স্বাধীনতা বলে অভিহিত করা হয়। প্যারা শেষ। প্যারা আরম্ভ ৩। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতা। মার্ক্সীয় মতবাদে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতার প্রকৃতিকে বিশ্লেষণ করা হয়েছে। স্বাধীনতার নেতিবাচক অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণার বিরোধিতা করে মার্ক্সীয় মতবাদে বলা হয়, সমস্ত রকম আর্থিক শোষণের অবসান না ঘটলে মানুষের সামাজিক মুক্তি ঘটা সম্ভব নয়। একমাত্র পুঁজিবাদী শোষণ ব্যবস্থার অবসান ঘটলেই প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব। প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য। স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতিকে কখনোই সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমিত রাখা যায় না। তবে নির্দ্বিধায় বলা যায়, স্বাধীনতার ধারণা মানুষকে বহুযুগ ধরে অনুপ্রাণিত করেছে। বক্সের বক্তব্য শেষ। উত্তর শেষ। পরবর্তী বর্ণনাধর্মী প্রশ্ন ১১। স্বাধীনতার ধারণার উৎপত্তি ও ক্রমবিকাশ পর্যালোচনা করো। স্বাধীনতার ধারণার উৎপত্তি ও ক্রমবিকাশ। স্বাধীনতা বলতে নিজের অধীনতাকে বোঝায়, অর্থাৎ নিজের ইচ্ছেমতো কাজ করার সুযোগ সুবিধা, কিন্তু এর অর্থ হল স্বেচ্ছাচারিতা। রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা এই অর্থে ব্যবহৃত হয় না। রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা হল রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ সুবিধার সমষ্টি, যা ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের সহায়ক। স্বাধীনতার ধারণা উৎপত্তি ও ক্রমবিকাশকে এইভাবে বর্ণনা করা যায়। এই বর্ণনাগুলি কতগুলো পয়েন্টের আকারে ছবিতে দেখানো আছে। ছবির মাঝখানে লেখা আছে স্বাধীনতার ধারণা উৎপত্তি ও ক্রমবিকাশ। ১. এথেন্সে স্বাধীনতা। ২. স্টোইক ও রোমানদের ধারণা। ৩. মধ্যযুগে স্বাধীনতা। ৪. সপ্তদশ ও অষ্টাদশ শতকে স্বাধীনতা। ৫. সার্বভৌমিকতা ও স্বাধীনতা। ৬. আদর্শবাদীদের দৃষ্টিতে স্বাধীনতা। ৭. স্বাধীনতা সম্পর্কে আধুনিক ধারণা। এবং ৮. মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতা। এগুলি ছোট ছোট বৃত্তের মধ্যে লিখে ছবিটি দেখানো হয়েছে। আলোচনা আরম্ভ। এথেন্সে স্বাধীনতা। স্বাধীনতার ধারণার প্রথম উদ্ভব ঘটে প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে। এথেন্সে দুই ধরনের স্বাধীনতা ছিল, সম্প্রদায়গত স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীনতা। সম্প্রদায়গত স্বাধীনতা বলতে সম্প্রদায় বা গোষ্ঠীর নিয়ন্ত্রণ বিহীনতাকে বোঝাতো। ব্যক্তিগত স্বাধীনতা বলতে স্বশাসন ও দৈনন্দিন অভাব অভিযোগ থেকে মুক্তিকে বোঝাতো। প্যারা শেষ। প্যারা আরম্ভ। স্টোইক ও রোমানদের ধারণা। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে জেনো কর্তৃক প্রচারিত দার্শনিক মতবাদ স্টোইকবাদ হিসেবে পরিচিত। স্টোইকদের মতে ব্যক্তিজীবনের পূর্ণতা মানব নিয়ন্ত্রণমুক্ত পরিবেশের মধ্যেই হতে পারে।
স্টোইক দার্শনিকগণ রাজনৈতিক দৃষ্টিকোণের পরিবর্তে নৈতিক দৃষ্টিকোণ থেকেই স্বাধীনতার ধারণাটিকে পর্যালোচনা করার পক্ষপাতী। তবে রোমান চিন্তায় স্বাধীনতা থেকে আইন, সার্বভৌমিকতা, শৃঙ্খলা প্রভৃতি বিষয় অধিক গুরুত্ব পেয়েছে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। মধ্যযুগে স্বাধীনতা। মধ্যযুগে ঈশ্বরের প্রতি বিশ্বাসের কারণে মানুষের অধিকার ও স্বাধীনতাকে বিসর্জন দেওয়া হয়। মধ্যযুগে ব্যক্তিগত স্বাধীনতার ধারণা তেমন গুরুত্ব পায়নি। তবে ধর্ম সংস্কার আন্দোলন ও নবজাগরণের মাধ্যমে বিবেকের স্বাধীনতা গুরুত্ব পায়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সপ্তদশ ও অষ্টাদশ শতকে স্বাধীনতা। সপ্তদশ শতকে মুর সাম্যবাদের আদর্শ প্রচার করেন। কবি মিল্টনের মতে স্বাধীনতা হল ব্যক্তি ও জাতির জন্মগত অধিকার। সপ্তদশ ও অষ্টাদশ শতকের যুক্তিবাদী দার্শনিক হবস, লক ও রুশোর মতবাদেও স্বাধীনতার ধারণা বিকশিত হয়। হবসের মতে আইন দ্বারা নিষিদ্ধ নয় এমন সকল ক্ষেত্রেই মানুষ স্বাধীন। লক স্বাধীনতার অধিকারকে স্বাভাবিক অধিকার বলেছেন। রুশোর মতে প্রাকৃতিক পরিবেশে মানুষ ছিল সম্পূর্ণ স্বাধীন। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লবের মূল মন্ত্রই ছিল স্বাধীনতা। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সার্বভৌমিকতা ও স্বাধীনতা। রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণা বিকশিত হওয়ার ফলে স্বাধীনতার ধারণার সাথে সার্বভৌমিকতার বিরোধ বাধে। সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের চরম, চূড়ান্ত ও অপ্রতিহত ক্ষমতাকে বোঝায়। পৃষ্ঠা 13। অন্যদিকে স্বাধীনতা হল নিয়ন্ত্রণহীনতা। তাই রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতার ধারণা পরিবর্তিত হতে থাকে। মিলের মতে ব্যক্তির আত্মকেন্দ্রিক কাজে রাষ্ট্রীয় হস্তক্ষেপ অকাম্য। বার্কার বলেছেন কোনো ব্যক্তি অবাধভাবে স্বাধীন হতে পারেন না। প্যারা শেষ, প্যারা আরম্ভ। আদর্শবাদীদের দৃষ্টিতে স্বাধীনতা। আদর্শবাদীরা স্বাধীনতাকে অন্য দৃষ্টি থেকে বিচার করেছেন। তাদের মতে ব্যক্তির আত্মোপলব্ধির সুযোগ সুবিধাই হল স্বাধীনতা। হেগেলের মতে রাষ্ট্র ব্যতিরেকে স্বাধীনতা বাস্তবে পরিণত হয় না। গ্রিনের মতে জীবন ও মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় কার্য সম্পাদনের ক্ষমতাই হল স্বাধীনতা। প্যারা শেষ, প্যারা আরম্ভ। স্বাধীনতা সম্পর্কে আধুনিক ধারণা। স্বাধীনতা সম্পর্কে অধ্যাপক ল্যাস্কি এমন এক পরিবেশকে বুঝিয়েছেন যেখানে মানুষ তার ব্যক্তিগত পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে। ব্যক্তিত্ব বিকাশের এই সুযোগ সুবিধাগুলিকেই অধিকার বলে। আধুনিক ধারণা অনুসারে অধিকার স্বীকার ও সংরক্ষণের দ্বারা ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধনের ব্যবস্থা করাই রাষ্ট্রের কর্তব্য। প্যারা শেষ, প্যারা আরম্ভ। মার্ক্সীয় দৃষ্টিতে স্বাধীনতা। মার্ক্সীয় ধারণা অনুসারে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মার্ক্সীয় স্বাধীনতার ধারণা একটি সামগ্রিক তত্ত্ব। মার্ক্সীয় দর্শন অনুসারে স্বাধীনতা কখনো সমাজ নিরপেক্ষ হতে পারে না। শ্রেণীভিত্তিক সমাজে স্বাধীনতা অসম্ভব। এই ধারণা অনুসারে একমাত্র শ্রেণীহীন, শোষণহীন সমাজতান্ত্রিক সমাজেই প্রকৃত অর্থে স্বাধীনতা উপলব্ধি সম্ভব। প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য। স্বাধীনতার ধারণা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। একটি সময় স্বাধীনতা বলতে সর্বপ্রকার নিয়ন্ত্রণহীনতাকে বোঝাতো। পরবর্তীকালে রাষ্ট্রীয় আইনের সাথে স্বাধীনতার সমন্বয় সাধনের চেষ্টা করা হয়। স্বাধীনতা ছাড়া নাগরিক জীবনের কল্পনাই করা যায় না। তবে ব্যক্তি স্বাধীনতা কিভাবে নাগরিকদের কাছে অর্থবহ হয়ে ওঠে সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিকগণ একমত হতে পারেননি। শেষ। বক্সের বক্তব্য। প্রশ্নের উত্তর শেষ। 2. ইতিবাচক স্বাধীনতা। স্বাধীনতার ইতিবাচক প্রকৃতিকে যাঁরা বিশ্লেষণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হেগেল, গ্রিন, হবহাউস, ল্যাস্কি, বার্কার প্রমুখ।
ইতিবাচক স্বাধীনতার প্রবক্তারা ব্যক্তি স্বাধীনতার স্বার্থে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাদের মতে ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করে তা একমাত্র রাষ্ট্রের সহায়তার মাধ্যমেই সম্ভব। স্বাধীনতা ভোগ করার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার তাকে একমাত্র রাষ্ট্রই গড়ে তুলতে পারে। হেগেলের মতে রাষ্ট্র ছাড়া স্বাধীনতার কল্পনা করা যায় না। রাষ্ট্রের প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রকাশ করে ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারে। ফরাসি দার্শনিক রুশোর বক্তব্য হল, সমস্ত মানুষের প্রকৃত ইচ্ছা বন্ধনীর মধ্যে রিয়েল উইলকে নিয়ে গঠিত সাধারণ ইচ্ছা ব্র্যাকেটে জেনারেল উইলের অনুগামী হলেই ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করার সুযোগ পেতে পারে। এইভাবেই রাষ্ট্রীয় সহায়তায় ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করে তাকে স্বাধীনতা বলে অভিহিত করা হয়। বর্ণনামূলক প্রশ্ন 12। স্বাধীনতার বিভিন্ন রূপ বিশ্লেষণ করো। স্বাধীনতার বিভিন্ন রূপ। স্বাধীনতার বিষয়ে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা এর বিভিন্ন রূপ নির্দেশ করেছেন। মোটামুটিভাবে স্বাধীনতার যে রূপগুলি বিশেষ উল্লেখযোগ্য সেগুলি হল: স্বাধীনতার বিভিন্ন রূপ, সেগুলি একটি ছবির মাধ্যমে পয়েন্ট করে দেখানো আছে উত্তরের মধ্যে। 1 নম্বর স্বাভাবিক স্বাধীনতা, 2 নম্বর সামাজিক স্বাধীনতা, 3 নম্বর সাম্প্রদায়গত স্বাধীনতা, 4 নম্বর নৈতিক স্বাধীনতা, 5 নম্বর জাতীয় স্বাধীনতা এবং 6 আইনসঙ্গত স্বাধীনতা। এই আইনসঙ্গত স্বাধীনতাকে আবার 3টে ভাগ করা হয়েছে: ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা। এবার আলোচনা আরম্ভ হলো। 1. স্বাভাবিক স্বাধীনতা। সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করতে গিয়ে রুশো বলেছিলেন, মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। বন্ধনীর মধ্যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। বন্ধনী শেষ। যখন রাষ্ট্র সৃষ্টি হয়নি তখন যে স্বাধীনতা বিরাজ করত তা ছিল স্বাভাবিক স্বাধীনতা। 2 প্যারা শেষ। 2 প্যারা আরম্ভ। সামাজিক স্বাধীনতা। সামাজিক রীতিনীতি, ঐতিহ্য, নৈতিকতার দ্বারা সংরক্ষিত স্বাধীনতাকে সামাজিক স্বাধীনতা বলা হয়। তবে সামাজিক স্বাধীনতার ধরন এক সমাজ থেকে অন্য সমাজে পরিবর্তিত হয়। অনেক সময় সামাজিক স্বাধীনতার অমানবিক স্বাধীনতা পর্যবসিত হয়েছে, যেমন হিন্দু সমাজে এককালের সতীদাহ প্রথা, প্রাচীন গ্রিসের দাস প্রথা ইত্যাদি। প্যারা শেষ। 3 প্যারা আরম্ভ। সম্প্রদায়গত স্বাধীনতা। প্রাচীন গ্রিসের স্বাধীনতার ধারণাকে সম্প্রদায়গত স্বাধীনতা বলে আখ্যা দেওয়া হয়। গ্রিকরা ব্যক্তিগত জীবনের যাবতীয় নিয়ন্ত্রণ থেকে মুক্তির আস্বাদ পেতে নিজেদের সম্প্রদায় দ্বারা নিজেরাই শাসিত হতে চাইতেন। অনেকে মনে করেন এর থেকে আধুনিককালের জাতীয় স্বাধীনতার ধারণার সৃষ্টি হয়। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 4 নৈতিক স্বাধীনতা। যে স্বাধীনতা ব্যক্তির নীতিবোধ ও নৈতিক চেতনার উপর প্রতিষ্ঠিত তাকে নৈতিক স্বাধীনতা বলা হয়। আদর্শবাদী চিন্তাবিদরা নৈতিক স্বাধীনতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। 5 জাতীয় স্বাধীনতা।
কোনো পরাধীন দেশ যখন মুক্তি লাভ করে তখন তার জাতীয় স্বাধীনতার স্বাদ পায়। ব্যক্তি স্বাধীনতার মূল ভিত্তি হল জাতীয় স্বাধীনতা। ভারত 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট জাতীয় স্বাধীনতা লাভ করে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 6. আইনসঙ্গত স্বাধীনতা। আধুনিক রাষ্ট্রে যে স্বাধীনতা নাগরিকরা ভোগ করেন তাকে আইনসঙ্গত স্বাধীনতা বলা হয়। অর্থাৎ এই ধরনের স্বাধীনতার ক্ষেত্রে সংবিধান ও আইনের অনুমোদন থাকে। আইনসঙ্গত স্বাধীনতার প্রকৃতি অপেক্ষাকৃত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। আইনসঙ্গত স্বাধীনতার 3টি প্রধান দিকের মধ্যে রয়েছে ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা, সিভিল লিবার্টি, 2 রাজনৈতিক স্বাধীনতা, পলিটিক্যাল লিবার্টি, ও 3 অর্থনৈতিক স্বাধীনতা, ইকোনমিক লিবার্টি। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 1. ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা। ব্ল্যাকস্টোনের মতে ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত গতিবিধির স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পত্তির স্বাধীনতা হল ব্যক্তিগত বা পৌর স্বাধীনতার মুখ্য উপাদান। বস্তুতপক্ষে যে স্বাধীনতা না থাকলে ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয় তাকে ব্যক্তিগত স্বাধীনতা বলা যায়। প্যারা 2. রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা নাগরিকদের রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে। সরকার গঠন এবং সরকারকে নিয়ন্ত্রণের কাজ করে রাজনৈতিক স্বাধীনতা। লাস্কি রাজনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণকে বুঝিয়েছেন। প্যারা শেষ। 2. প্যারা আরম্ভ। অর্থনৈতিক স্বাধীনতা। হ্যারল্ড লাস্কির মতে অর্থনৈতিক স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায় বা ব্যক্তির দৈনন্দিন খাদ্য সংস্থানের ক্ষেত্রে নিরাপত্তা ও সম সুযোগের সৃষ্টি করে। পৃষ্ঠা 14। কর্মের অধিকার, বার্ধক্যে ও অক্ষম অবস্থায় আর্থিক নিরাপত্তা, সমস্ত রকম শোষণের হাত থেকে মুক্তি ইত্যাদি হল অর্থনৈতিক স্বাধীনতার মূল উপাদান। বস্তুতপক্ষে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতার ব্যর্থতায় পর্যবসিত হয় বলে অনেকে মনে করেন। প্যারা শেষ, উত্তর শেষ। পরবর্তী বর্ণনামূলক প্রশ্ন, আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। আইন ও স্বাধীনতার সম্পর্ক। স্বাধীনতা ও আইনের সম্পর্ক নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন আইন ছাড়া স্বাধীনতার কথা ভাবা যায় না, আবার অনেকে মনে করেন আইন এবং স্বাধীনতা দুটি পরস্পর বিরোধী ধারণা মাত্র। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও নৈরাজ্যবাদী দার্শনিকরা ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণে আইন এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের ভূমিকাকে স্বীকার করেননি। অবশ্য বার্কার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে স্বাধীনতার পরিবেশ রাষ্ট্রীয় প্রচেষ্টা ছাড়া গড়ে ওঠে না। নাগরিকরা যে স্বাধীনতা ভোগ করে রাষ্ট্র তা আইনের মাধ্যমে কার্যকর করে। অবশ্য রাষ্ট্রীয় কর্তৃত্বের নেতিবাচক ভূমিকার কথা জন স্টুয়ার্ট মিল, স্পেন্সার, ব্রাইস প্রমুখ উল্লেখ করেছেন। ব্রাইসের অভিমত হল আইন এবং স্বাধীনতার মধ্যে যে কোনো একটিকে প্রাধান্য দিলে অন্যটি সংকুচিত হবে। অবশ্য অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর বলে মনে করা হয়। বার্কারের বক্তব্য হল স্বাধীনতার উৎস হল আইন, তাই স্বাধীনতা কখনো চূড়ান্ত বা নিঃশর্ত হতে পারে না। কাজেই আইন কখনো স্বাধীনতাকে খর্ব করে না, বরং স্বাধীনতার বিকাশ ঘটায়। হবহাউসের মতে আইন না থাকলে ক্ষমতাবান মুষ্টিমেয় ব্যক্তি স্বাধীনতা ভোগের অধিকারী হবে, অন্যরা বঞ্চিত হবে। প্যারা শেষ। আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। প্যারা আরম্ভ। আইনের সাহায্যে রাষ্ট্র নানাভাবে ব্যক্তি স্বাধীনতাকে সংরক্ষণ করে। রোমান 1, আইন আছে বলেই সবলের হাতের থেকে দুর্বল রক্ষা পায়। রোমান 2, আইনের মাধ্যমে সংরক্ষিত থাকে বলে নাগরিক স্বাধীনতা খুব সহজে কোনো শাসক গোষ্ঠী কেড়ে নিতে পারে না। রোমান 3, অনেকে মনে করে আইন যে শুধু স্বাধীনতাকে সংরক্ষণ করে তাই নয়, স্বাধীনতার জন্য উপযুক্ত পরিবেশ গঠনেও আইন সাহায্য করে। নাগরিকদের অন্তর্নিহিত সত্তার সর্বাঙ্গীন বিকাশের নাম স্বাধীনতা। আইনের দ্বারাই স্বাধীনতার প্রকাশ ঘটে। প্যারা শেষ। পরবর্তী
আলোচনা আইনের প্রতি আনুগত্য প্রকাশই স্বাধীনতা। আধুনিক জনকল্যাণকর রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য আইনের মাধ্যমে উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, শান্তিপূর্ণ সামাজিক পরিবেশের সুরক্ষা ইত্যাদির ব্যবস্থা করে থাকে। নাগরিকদের আত্মবিকাশের উপযোগী সুযোগ সুবিধাকে যদি স্বাধীনতা বলা হয়, তাহলে তা অবশ্যই আইনের মাধ্যমে সৃষ্টি হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধিরা আইনসভায় আইন প্রণয়নের কাজ সম্পাদন করেন, তাই আইনের প্রতি জনগণের স্বাভাবিক আনুগত্য থাকে। এই কারণে রুশো আইনের প্রতি আনুগত্য প্রকাশকে স্বাধীনতা বলে অভিহিত করেছেন। প্যারা শেষ। সাবহেডিং আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। আরম্ভ। সমাজবিজ্ঞানী বার্কার স্বাধীনতাকে আপেক্ষিক বলে বর্ণনা করেছেন। একজনের স্বাধীনতা অন্যজনের স্বাধীনতা ভোগের প্রশ্নের সঙ্গে জড়িত, কাজেই নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনতার কোনো অর্থ হয় না। ল্যাস্কির মতে স্বাধীনতার প্রকৃতির মধ্যেই নিয়ন্ত্রণ রয়েছে। সমাজের প্রতিটি নাগরিকের স্বাধীনতা সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। আইনের মাধ্যমে রাষ্ট্র এই দায়িত্ব পালন করে থাকে। আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। এই কারণেই বলা হয় স্বাধীনতার শর্ত হলো আইন। প্যারা শেষ। পরবর্তী সাবহেডিং আইন স্বাধীনতার প্রকৃত শর্ত। আরম্ভ। মার্ক্সবাদীরা মনে করেন ধন ও বৈষম্যমূলক সমাজে রাষ্ট্রীয় আইনের প্রকৃতি বৈষম্যমূলক। রাষ্ট্র এখানে সকল জনগণের বদলে কিছু বিত্তমান শ্রেণীর স্বার্থ ও স্বাধীনতাকে সংরক্ষণ করে। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে আইনের মাধ্যমে জনগণের স্বাধীনতা সংরক্ষণ সম্ভব। আইন সেখানে স্বাধীনতা প্রকৃত শর্তরূপে কাজ করে। প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য। আইন ও স্বাধীনতার সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন নয়। বস্তুত আইন ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। বক্সের বক্তব্য শেষ। প্রশ্নের আলোচনা শেষ। পরবর্তী প্রশ্ন 14। স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতা রক্ষা কবচ সংক্ষেপে আলোচনা করো। স্বাধীনতা রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি হাই সেকেন্ডারি মডেল কোয়েশ্চেন 2024 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশনের। প্রশ্নের মান 2+4। স্বাধীনতা। অধ্যাপক ল্যাস্কির মতে স্বাধীনতা বলতে এমন এক পরিবেশের সযত্নে সংরক্ষণকে বোঝায় যে পরিবেশে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। রাষ্ট্র আইনের মাধ্যমে এই পরিবেশকে সংরক্ষণ করে। সমাজবদ্ধ মানুষের জীবনে স্বাধীনতা বলতে কখনো অবাধ বা অনিয়ন্ত্রিত স্বাধীনতাকে বোঝায় না। রাষ্ট্র মানুষের অবাধ স্বাধীনতাকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, সমাজ কল্যাণের উপযোগী হিসাবে গড়ে তোলে। প্যারা শেষ। পরবর্তী সাবহেডিং স্বাধীনতার রক্ষা কবচ। আইন হলো স্বাধীনতার প্রথম রক্ষা কবচ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার সংরক্ষণে বিভিন্ন রক্ষা কবচের ব্যবস্থা করা হয়। এই রক্ষা কবচগুলিকে আধুনিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষা কবচ সমূহ একটি বৃত্তের মাধ্যমে মাঝখানে দিয়ে একটি ছবি তৈরি করা হয়েছে। তাতে ডানদিকে বাঁদিকে প্রথমে মৌলিক অধিকার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, আইনের অনুশাসন এবং দায়িত্বশীল শাসন ব্যবস্থা লেখা হয়েছে। ডান দিকে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, সদা জাগ্রত জনমত ও স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা লেখা হয়েছে। ছবিটি সম্পূর্ণ এইভাবে দেখানো হলো। এবার আলোচনা আরম্ভ। 1. মৌলিক অধিকার। সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলিকে স্বাধীনতার প্রধান রক্ষা কবচ বলে গণ্য করা হয়। সংবিধানে সুস্পষ্টভাবে মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকলে জনগণ সেগুলি সম্বন্ধে অবহিত হওয়ার সুযোগ পায়। সরকার যদি জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করে, তাহলে জনগণ সাংবিধানিক পদ্ধতিতে নিজেদের অধিকার রক্ষার জন্য আদালতে শরণাপন্ন হতে পারে। প্যারা শেষ। পরবর্তী প্যারা আরম্ভ। 2. ক্ষমতা স্বতন্ত্রীকরণ। মন্তেস্ক্যু, ম্যাডিসন,
ব্ল্যাকস্টোন প্রমুখ সমতা স্বতন্ত্রীকরণকে স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হিসাবে অভিহিত করেছেন। পৃষ্ঠা 15। তাঁদের মতে সরকারের সমস্ত ক্ষমতা একই ব্যক্তি বা বিভাগের হাতে ন্যস্ত হলে স্বৈরাচার সম্ভাবনা দেখা দেয়। এর ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। সেজন্য রাষ্ট্রীয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রয়োজন। ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে সরকারের কোনো বিভাগই ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করতে পারে না। ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। প্যারা শেষ। পরবর্তী প্যারা 3, আইনের অনুশাসন। অধ্যাপক ডাইসি আইনের অনুশাসন বা রুল অফ লকে স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে বর্ণনা করেছেন। ডাইসির মতে আইনের অনুশাসন বলতে 1. সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য, 2. আইনের চোখে সমতার নীতি অনুসরণ, 3. সাধারণ আইন দ্বারা নাগরিক অধিকারগুলির সংরক্ষণকে বোঝায়। ফলে সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ থাকে না। ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। তাছাড়া সবার জন্য একই আইনের অস্তিত্ব থাকায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত কেউই বাড়তি সুবিধা ভোগ করতে পারে না। প্যারা শেষ। পরবর্তী প্যারা 4, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। দায়িত্বশীল শাসন ব্যবস্থা হল স্বাধীনতার আরেকটি রক্ষা কবচ। দায়িত্বশীল শাসন ব্যবস্থায় সরকার আইনসভায় জনগণের প্রতিনিধিদের কাছে দায়বদ্ধ থাকে। তাছাড়া আইনসভার ভিতরে ও বাইরে বিরোধী পক্ষের সমালোচনার ভয়ে সরকার জনগণের স্বাধীনতার পরিপন্থী কোনো কাজ করতে সাহস পায় না। কারণ সুসংবদ্ধ বিরোধী দল জনমতকে সজাগ রাখতে সাহায্য করে। প্যারা শেষ। পরবর্তী প্যারা 5, প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বলে গণ্য করা হয়। সরকার নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ করলে জনগণ প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি সরকারকে ক্ষমতাচ্যুত করাও সম্ভব হয়। অবশ্য বৃহদায়তন জনবহুল দেশগুলিতে এইভাবে পদ্ধতি অনুসরণ করা অসম্ভব। এখানে উল্লেখ করা যায় যে সুইজারল্যান্ডের মতন ক্ষুদ্র রাষ্ট্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলি বর্তমানে আংশিকভাবে চালু রয়েছে। প্যারা শেষ। পরবর্তী প্যারা 6, ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে স্বীকৃত। বলা হয় যে প্রশাসনিক ক্ষেত্রে অতিমাত্রায় কেন্দ্রীভূত হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে স্বীকৃত। বলা হয় যে প্রশাসনিক ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হয়ে পড়লে শাসন বিভাগের স্বৈরাচারী হওয়ার প্রবণতা দেখা দেয়, যার ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। অধ্যাপক ল্যাস্কির মতে যে রাষ্ট্রে কেন্দ্রের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত সেখানে স্বাধীনতা থাকতে পারে না। প্যারা শেষ। পরবর্তী প্যারা 7, সদা জাগ্রত জনমত। স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হিসেবে সদা জাগ্রত জনমতের কথা উল্লেখ করা হয়। স্বাধীনতার জন্য নাগরিকদের অদম্য আকাঙ্ক্ষা এবং সব রকম ত্যাগ স্বীকারের ইচ্ছা ছাড়া স্বাধীনতা রক্ষা করা যায় না। স্বাধীনতার ওপর যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে নাগরিকদের সর্বদা সচেতন থাকা প্রয়োজন। গ্রিক দার্শনিক পেরিক্লিস বলেছেন যে চিরন্তন সতর্কতা হল স্বাধীনতার মূল্য এবং সাহসিকতা হল স্বাধীনতার মূল মন্ত্র। প্যারা শেষ। পরবর্তী প্যারা 8, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার অস্তিত্ব ব্যক্তি স্বাধীনতা রক্ষার এক গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করতে পারলে নাগরিকদের অধিকার সুরক্ষিত করা সম্ভব হয়। নিরপেক্ষ বিচার বিভাগ ন্যায় বিচারকে সুনিশ্চিত করে। এর ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য। পরিশেষে বলা যায় স্বাধীনতা কখনো খণ্ডিতভাবে উপলব্ধি করা যায় না। সমাজের কোনো অংশের স্বাধীনতা অস্বীকার করে প্রকৃত স্বাধীনতার পরিবেশ গড়ে তোলা যায় না। তাই নিছক আনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীনতা সংরক্ষণ সম্ভব নয়। এজন্য জনগণকে সদা সচেষ্ট থাকতে হয়। বক্সের বক্তব্য শেষ। উত্তর শেষ।